আমরা আমাদের প্রিভিয়াস ক্লাস যেটা সেই ক্লাসে আমরা বাজার পড়তেছিলাম যে সামষ্টিক অর্থনীতির বাজারগুলো, তো সেখানে মোটামুটি আমরা দুটো বাজার দেখেছি। শ্রম বাজারটা নিয়ে আমরা সেখান থেকে তো সেদিন আলোচনা করেছিলাম। তো হ্যাঁ, শ্রম বাজার নিয়ে তো আর কোনো তো সমস্যা নেই মনে হয় না, সেখানে আমরা গ্রাফ দিয়ে সব ভারসাম্য মজুরি এবং নিয়োগ কিভাবে নির্ধারিত হয় সেটাও মোটামুটি দেখেছি, তাই তো? আচ্ছা, সমস্যা আছে ওটাতে কোনো? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই আমাদের অর্থবাজারে। হ্যাঁ, অর্থবাজার। অর্থবাজারের আমরা জানি এখানে দুইটা দিক মানে দেখেছিলাম। অর্থবাজারের সংজ্ঞাটা আমরা দেখেছিলাম যে কোনটা অর্থবাজার, মানে অর্থবাজার হচ্ছে যেখানে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা নিজেদের প্রয়োজনে মিলিত হয়। এক্ষেত্রে অর্থবাজারের চাহিদা এবং যোগানের দুটো দিক আছে। যোগানের দিক মানে অর্থবাজারে যারা তোমার অর্থটা যোগান দেয় তারা হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক যেমন কৃষি, শিল্প, সমবায় ব্যাংক। আর অপ্রাতিষ্ঠানিক উৎস যেগুলো সেগুলো আছে যেমন গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা হচ্ছে তোমার অপ্রাতিষ্ঠানিক উৎস। এগুলো হচ্ছে যোগানের দিক। আর চাহিদার দিক কারা করে? সরকার করে, শিল্প প্রতিষ্ঠান করে, ব্যক্তিবর্গ করে, বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেমন বীমা কোম্পানি, সঞ্চয় ব্যাংক, এগুলো তোমার অর্থবাজার থেকে তাদের অর্থের প্রয়োজন হলে তারা এদের কাছ থেকে কি করে? অর্থটা চাহিদা করে। তো অর্থবাজারের চাহিদা এবং যোগানের দিকটা আমরা এখানে জানলাম। এরপরে চলে যাই আমরা বন্ড বাজার। আমরা বন্ড বাজার বলতে বুঝি যে এক ধরনের কাগজ যার উপরে তার ফেস ভ্যালু লেখা থাকে। এর বিপরীতে বন্ডের মালিক যিনি তিনি কিছু পরিমাণ সুদ কি করেন? প্রতি মাসে বা 3 মাস পরে পরে সেটা কি করে? আর্ন করে। তো এই বন্ড আবার দেখা যায় যে পাবলিক, এটাকে যদি আমরা বলি পাবলিক লিমিটেড কোম্পানিও ছাড়তে পারে, আবার সরকারও ছাড়তে পারে। আমরা যেমন বিভিন্ন ধরনের বন্ডের নাম শুনেছি, যে প্রাইস বন্ড, তারপর হচ্ছে তোমার পারিবারিক সঞ্চয়পত্র, 3 মাস মেয়াদী সঞ্চয়পত্র, এই নামগুলো শুনেছি না আমরা? মেয়েদের জন্য যেমন পারিবারিক সঞ্চয়পত্র, তারপর পেনশন স্কিমের ক্ষেত্রে যে সঞ্চয়পত্র, এগুলো নাম তো আমরা শুনেছি, তাই না? এগুলো সরকার কর্তৃক প্রোভাইড করা হয়, সরকার কর্তৃক গুলো ছাড়া হয়। তো যে তার উপরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সুদ যিনি ক্রয় করতেছেন তিনি প্রতি মাসেও পেতে পারেন, 3 মাস পরেও সেটা পেতে পারেন, ঠিক আছে? এইগুলোকে আমরা সাধারণত বলি বন্ড। তো এই বাজারে সাধারণত দেখা যায় পাবলিক লিমিটেড কোম্পানি এবং সরকার যদি তাদের কখনো অর্থের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তারা বাজারে বন্ড গুলো ছাড়ে। বন্ড ক্রেতাদেরকে তারা মাসে মাসে কিছু পরিমাণ সুদ দিয়ে থাকে, সুদ এবং যদি এটাকে অর্থের প্রয়োজন হলেই তারা সাধারণত বন্ড বাজারে এই ধরনের বন্ড গুলো ছেড়ে থাকে। শেয়ার মার্কেট সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। তারপর যে বাজারে যেখানে ধরো তোমার একটা দেখা যায় যে সরকার থেকে বা একটা তালিকাভুক্ত ইয়া থাকে, অনুমোদিত একটা স্থান থাকে যেখানে তোমার পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার গুলো বা ঋণপত্র গুলো কি করা হয়? কেনা বেচা করা হয়। এক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি শেয়ার গুলোর ক্রয় বিক্রয় করা হয়। তো এটাকে আমরা সাধারণত বলে থাকি শেয়ার বাজার। তো মোটামুটি এই 4টা বাজার আমরা দেখলাম, সেটা হচ্ছে শ্রম বাজার, অর্থ বাজার, বন্ড বাজার এবং শেয়ার বাজার, ঠিক আছে? এরপরেও আরেকটা বাজার আছে, সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় বাজার। যেহেতু এখানে বৈদেশিক কথাটা চলে আসছে, আমরা এখানে বুঝবো যে বৈদেশিক বাজার হচ্ছে এখানে বৈদেশিক যে মুদ্রাগুলো আছে, বৈদেশিক মুদ্রাগুলো নিজস্ব আমাদের যে ধরো নিজের দেশের মুদ্রার সাথে, হ্যাঁ, যে কোনো দেশের মুদ্রার সাথে সেটা বিনিময়ের করার জন্য যে বাজারটা, সেটাকে আমরা সাধারণত বলে থাকি বৈদেশিক বাজার। যেমন ধরো বাংলাদেশে 80 টাকার সমান হচ্ছে তোমার $1, মানে অ্যাভারেজ প্রাইস ভ্যালুতে 80 টাকা $1। তো এখন এই যে এই টাকাটা, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে $1 তোমার হচ্ছে তোমার 75 টাকা আমার পাওয়া যায়। তো এই যে যেখানে এই নির্ধারিত হয়, এই যে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার যে দামটা নির্ধারিত হয়, সেই বাজারটাকে আমরা সাধারণত বলে থাকি বৈদেশিক বিনিময় বাজার। সাধারণত দেখা যায় যে বৈদেশিক বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রা আর ধরো যে যারা ক্রেতা এবং বিক্রেতা আছে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্যই সাধারণত এই বৈদেশিক মুদ্রার বাজারটা গড়ে তোলা হয়েছে, ঠিক আছে? তো এগুলোর থেকে আমাদের শুধু সংজ্ঞাগুলো জানলেই হবে, আমাদের এত ডিটেলস দরকার নেই, জাস্ট সংজ্ঞাগুলো জেনে রাখলেই হবে। এখন আসো আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার চিহ্ন দিয়ে দাও। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পলিসিস অফ ম্যাক্রো ইকোনমিক্স। হ্যাঁ, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন নীতিসমূহ। আচ্ছা, তোমাদেরকে কি আমি সাজেশনটা দিতে পেরেছিলাম? সাজেশনে কোশ্চেনের যে এগুলো সেগুলোকে দিতে পেরেছিলাম? ওটা কি দেওয়া হয়েছিল? আপনি একটা প্রথমে ফার্স্ট ক্লাসের আগে পিডিএফ দিয়েছিলেন, সেখানে কিছু মানে টপিক দেওয়া ছিল। ওই যে কি সাজেশন? না, আমি তোমাদেরকে মানে ক্লাসে ফটোকপি করে কোনো সাজেশন দিয়েছিলাম? না ম্যাম, ক্লাসে কিছু দেন নো ম্যাম। না, দেওয়ার কথা ছিল। দেওয়া হয়নি।
আচ্ছা আচ্ছা, ওটা মনে হয় দেওয়ার কথা ছিল, সম্ভবত বন্ধ হয়ে গিয়েছিল সেজন্য, কারণ আমি রেডি করে রেখেছিলাম। আচ্ছা, আমি যদি এটা কি যদি সেটা আমি যদি কলেজ যাই এর মধ্যে, তাহলে সেটা আমি কালেক্ট করে বা ছবি তুলে এনিহাও তোমাদেরকে এটা শেয়ার করে দিব। হ্যাঁ, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, এটা একটু শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, এখন দেখো সামষ্টিক অর্থনীতি নীতিসমূহ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার বলতেছি। এটা ফার্স্ট চ্যাপ্টারের জন্য এই শর্ট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমাদের ব্রিফ কোশ্চেনও আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ফিসকাল পলিসি অর মনিটারি পলিসি। আমাদের শেষের দিকেও আমরা ফিসকাল এন্ড মনিটারি পলিসি সম্পর্কে জানবো, কিন্তু প্রথম চ্যাপ্টারের জন্য এখানে শর্ট এবং ব্রিফ কোশ্চেন হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পলিসিস অফ ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, আমরা দেখি যে এখানে মোটামুটি আমাদের পলিসি হচ্ছে দুটো, একটা হচ্ছে রাজস্ব নীতি এবং আর্থিক নীতি, এবং এর সাথে আরো দুটো পলিসি যোগ হয়েছে, সেটা হচ্ছে তোমার আয় নীতি, আর হচ্ছে বৈদেশিক বিনিময় নীতি। এই দুটো হচ্ছে তোমার এক্সট্রা, ঠিক আছে, আয় নীতি এবং বৈদেশিক বিনিময় নীতি। তাহলে তোমরা এটা একটু হাইলাইট করো, কারণ আমি বলবো তো সেজন্য। হ্যাঁ, সরকারের রাজস্ব নীতি, আর্থিক নীতি, তারপর হচ্ছে তোমার আয় নীতি এবং বৈদেশিক বিনিময় নীতি। এই চারটা নীতি হচ্ছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তবে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব নীতি এবং আর্থিক নীতি। আর রাজস্ব নীতি কাকে বলে, আর্থিক নীতি কাকে বলে, এটা তোমাদের ব্রিফ কোশ্চেন হিসেবে আসে সাধারণত। দেখা যাচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ফিসকাল পলিসি এন্ড হোয়াট ডু ইউ মিন বাই মনিটারি পলিসি। তো প্রথম আসো ফিসকাল পলিসি, রাজস্ব নীতি। তো ফিসকাল কথাটার সাথে আমরা পরিচিত, কারণ বাংলাদেশের জুন জুলাই মাসকে আমরা সাধারণত ফিসকাল ইয়ার ধরে থাকি, রাজস্ব বছর হিসেবে, তাই না? এখন ফিসকাল পলিসি হচ্ছে কাকে বলে, ফিসকাল পলিসি হচ্ছে সাধারণত সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিকে আমরা বলবো কি ফিসকাল পলিসি। সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিটিকে আমরা বলবো কি ফিসকাল পলিসি। সরকার দেখো আয় করে কোন কোন খাত থেকে, ট্যাক্স থেকে সরকার আয় করে। তারপর হচ্ছে ধরো তোমাদের আমরা যা বিভিন্ন ধরনের ফি দিয়ে থাকি, যে কোর্ট ফি, মামলা পরিচালনার জন্য যে সেখানে কি করে একটা ফি দিতে হয়, সেই ফি থেকে সরকারের ইনকাম আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যেমন ধরো আমরা যে অনেক সময় সরকার রাস্তাঘাট নির্মাণ করলে সেখান থেকে, বা বড় বড় ব্রিজ যদি ফ্লাইওভার যদি নির্মাণ করে, সেক্ষেত্রে কি করা হয়, টোল নেয় না সরকার? টোল বোঝো তো, যে তোমরা যখন গাড়ি দিয়ে আসো তখন কি হয়, সরকারকে একটা টোল দিতে হয়, বা বাসে আসলে মাইক্রোবাসে এক একটার ক্ষেত্রে এক এক রকম টোল। এই টোল থেকে সরকারের কি হয়, ইনকাম হয়, তাই না? তারপর হচ্ছে সরকার বিভিন্নখানে ইনভেস্টমেন্ট করে থাকে, সেক্ষেত্রে সরকারের আয় হয়ে থাকে। তারপরে এই জিনিসগুলো হচ্ছে সরকারের আয়। স্ট্যাম্প বাবদ, রেজিস্ট্রি ফি বাবদ, আমরা যখন জমি রেজিস্ট্রি করি বা ফ্ল্যাট রেজিস্ট্রি করি, সেক্ষেত্রেও সরকারকে কি করতে হয়, আমার কিছু না কিছু টাকা পে করতে হয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি সরকারের আয়। আর ব্যয় কোনগুলো, সরকার জনগণের জন্য যে ধরো তোমার রাস্তাঘাট নির্মাণের জন্য ব্যয় করে, বিভিন্ন ধরনের হস্তান্তর পাওনার জন্য সরকার কি করে, ত্রাণ ভাতা, বিভিন্ন ধরনের যেগুলোতে ক্ষেত্রে সরকার কি করে থাকে, ব্যয় করে থাকে। আর ঋণ, সরকার তার বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ করার জন্য বা বেসরকারি, তারপরে হচ্ছে তোমার প্রতিষ্ঠান থেকে বা বেসরকারি ব্যাংক থেকে বা সরকারি নিজ ব্যাংক থেকে বা বন্ধু রাষ্ট্রের কাছ থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকলে এটাকে বলা হয় ঋণ নীতি। তো সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিটাকে আমরা বলবো কি রাজস্ব নীতি। এখানে দেখো প্রথম লাইনটায় দেওয়া আছে, সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে বলা হয় রাজস্ব নীতি। বুঝতে পারছো আয়, ব্যয় এবং ঋণ কোনগুলো থেকে আসে? আয়ের খাতগুলো কোনগুলো বুঝতে পেরেছো? ভ্যাট, ট্যাক্স। বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এখন আসো এই রাজস্ব নীতি মোটামুটি আমরা দেখি দুই প্রকার। রাজস্ব নীতি দুই প্রকার, মানে তারা তিনটা ভাগে হতে পারে, তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, একটা হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি, একটা হচ্ছে তোমার নিরপেক্ষ রাজস্ব নীতি। সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কোনটা? সম্প্রসারণমূলক রাজস্ব নীতি হচ্ছে তোমার যখন সরকার সাধারণত যখন কি করবে, গভর্নমেন্ট যখন কি করবে, দেখো আমি যদি বলি ট্যাক্স বলো তো বাড়াবে না কমাবে? ট্যাক্স কি করবে বলো? সরকার কি করতে চায়, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি নিতে চায়। সম্প্রসারণমূলক রাজস্ব নীতি নিতে গেলে সরকার কি ট্যাক্স কমাবে না বাড়াবে? বাড়াবে। ট্যাক্স বাড়ালে কিন্তু মানুষের ইনকাম কমে যাবে, ইনভেস্টমেন্ট কমবে। সেই সম্প্রসারণ করতে চাচ্ছে, আয়, বিনিয়োগ এগুলো কি করতে চাচ্ছে, বাড়াতে চাচ্ছে। বাড়াতে চাইলে অবশ্যই সরকার কি করবে, ট্যাক্সটা কমায় দিবে। ঠিক আছে, রিস্পা বুঝতে পেরেছো? Yes, ma'am. ফামিদা, তৃষা বুঝতে পেরেছো?
মাইমুন্নার, বুঝতে পেরেছো? মিনান্নুন্নার আহমেদ। আচ্ছা, তাহলে ট্যাক্স কি করবে? সে কি করবে? কমায় দিবে। সম্প্রসারণমূলক রাজস্ব নীতি যদি সে গ্রহণ করতে চায় তাহলে সে কি করবে? ট্যাক্সটা কমায় দিবে। তার যে এক্সপেন্ডিচার আছে, ব্যয় যেগুলো আছে, ব্যয়গুলো কি করবে? বাড়াবে না কমাবে? বলো। এক্সপেন্ডিচার সে বাড়াবে না কমাবে? কমাবে। হ্যাঁ, এক্সপেন্ডিচার কমাবে কেন? সে রাস্তাঘাট বেশি নির্মাণ করবে, অবকাঠামোগত উন্নয়ন বেশি করবে। ও আচ্ছা। তাহলে এখানে তোমরা লিখে রাখো যে এক্সপানশনারি ফিসকাল পলিসিতে বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতিতে সরকার গভর্নমেন্ট কি করবে? ট্যাক্স কমাবে, এক্সপেন্ডিচার বাড়াবে। এক্সপেন্ডিচার যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে ব্যয় যদি বাড়ায় তাহলে রাস্তাঘাট নির্মাণ হবে না? নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ হবে, তারপর ইনভেস্টমেন্ট কি হবে? বাড়বে না কমবে? বলো। ইনভেস্টমেন্ট বাড়বে না? বাড়াবে। হ্যাঁ, ভেরি গুড। ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে কি হবে? বাড়বে। ইনভেস্টমেন্ট বাড়বে। ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বাড়বে না কমবে? হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট কমবে। আনএমপ্লয়মেন্ট কমবে। আর এর অর্থ হচ্ছে কি, আনএমপ্লয়মেন্ট যদি কমে তাহলে সেক্ষেত্রে নিয়োগ বাড়বে। নিয়োগ কি হবে? বাড়বে না? জি ম্যাম। হ্যাঁ, নিয়োগ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে মানুষের কি হবে? নিয়োগ বাড়লে মানুষের ইনকাম বাড়বে না? জি ম্যাম। আচ্ছা, নিয়োগ বাড়লে মানুষের ইনকাম কি হবে? বাড়বে। ইনকাম যদি বাড়ে তাহলে দেখো, ইনকাম বাড়লে তার কি হবে? কনজাম্পশন বাড়বে, সেভিংস বাড়বে, ক্যাপিটাল বাড়বে। ঠিক আছে, ক্যাপিটাল বাড়বে। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল বাড়লে সেক্ষেত্রে আবার কি হবে? ইনভেস্টমেন্ট বাড়বে। ন্যাশনাল ইনকাম কি হবে? বাড়বে। ন্যাশনাল ইনকাম যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে দেশের কি হবে? উন্নয়ন হবে নাকি হবে? দেশের কোনটা হবে? উন্নয়ন হবে। দেশের উন্নয়ন হবে। ঠিক না? যে সম্প্রসারণমূলক যদি আমি নিতে চাই ফিসকাল পলিসি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের কি হবে? আমরা দেখবো যে উপরের দিকে যাচ্ছে প্রত্যেকটা জিনিস। ন্যাশনাল ইনকাম দেখো, ট্যাক্স কমায় দিচ্ছে, এক্সপেন্ডিচার বাড়ালো, ইনভেস্টমেন্ট বাড়লো, তারপর হচ্ছে তোমার আনএমপ্লয়মেন্ট কমলো, নিয়োগ বেড়েছে, ইনকাম কমে বেড়েছে, কনজাম্পশন কমেছে বেড়েছে, সেভিংস বেড়েছে, ক্যাপিটাল বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে। তাহলে সেক্ষেত্রে দেশটা উন্নয়নের দিকে যাবে। তাহলে এটাই হচ্ছে সম্প্রসারণমূলক আমার কি হচ্ছে? ফিসকাল পলিসি। এটাকে আমরা বলবো যে এক্সপানশনারি ফিসকাল পলিসি। এটা হচ্ছে আমার কি? এক্সপানশনারি ফিসকাল পলিসি। ঠিক আছে? জি ম্যাম। এটাতে কারো কোনো সমস্যা আছে যে সম্প্রসারণমূলক ফিসকাল পলিসি কোনটা? নো ম্যাম। তারপরে বলা হয়েছে যে সম্প্রসারণমূলকের সাথে আরেকটা কি বলা হয়েছে? যে সংকোচনমূলক সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, সংকোচনমূলক রাজস্ব নীতি। সংকোচনমূলক রাজস্ব নীতিতে কি হবে? সংকোচনমূলক রাজস্ব নীতিতে সরকার সবকিছু কমাইতে থাকবে। অনেক সময় দেখা যায় যে ইনফ্লেশন বেড়ে যায়, অর্থাৎ জিনিসপত্রের দামটা বেড়ে যায়। হ্যাঁ, জিনিসপত্রের দামটা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় সরকার কি করে? যে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নিতে পারে, অর্থাৎ সংকোচনমূলক ফিসকাল পলিসি নিয়ে থাকে। এক্ষেত্রে এর উল্টা সিচুয়েশনটা হবে। উল্টা সিচুয়েশনটা কি করে হবে? গভর্নমেন্ট কি করবে? তখন ট্যাক্সটা বাড়ায় দিবে। গভর্নমেন্ট তখন কি করবে? ট্যাক্স বাড়ায় দিবে। ট্যাক্স যদি বাড়ায় দেয়, তারপর হচ্ছে তোমার যদি এক্সপেন্ডিচার যদি কমায় দেয়, হ্যাঁ, এক্সপেন্ডিচার কমায় দিল, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কি হবে বলতো? বাড়বে না কমবে? সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট তখন কমে যাবে। কমে যাবে। আনএমপ্লয়মেন্ট তখন কি হয়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। নিয়োগ কি হবে? কমে যাবে। কমবে, ইনফ্লেশন কমবে, কনজাম্পশন কমবে, সেভিংস কমবে, ক্যাপিটাল কমবে, তারপর হচ্ছে তোমার কি? ন্যাশনাল আয় কমবে। কমবে, অর্থাৎ দেখেছি ইনফ্লেশন কমবে। তো অনেক সময় সরকার বিভিন্ন পলিসির কারণে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নিয়ে থাকে। ঠিক আছে? ওকে। আর নিরপেক্ষ কোনটা? নিরপেক্ষ যখন আমার দেখবো যে আমার দেশে স্থিতিশীল অবস্থা আছে, যে আমার দেশে মুদ্রাস্ফীতিও এখন কম, বেকারত্বটাও সহনশীল পর্যায়ে আছে, সেক্ষেত্রে আমি সংকোচনমূলক দরকার নেই, সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা দরকার নেই। আমি যে পলিসিটা আমার এখন বর্তমানে প্রচলিত আছে আমি সেটাই যদি ফিক্স রাখি তাহলে সেটাকে আমরা বলবো কি? নিরপেক্ষ রাজস্ব নীতি। ঠিক আছে? দেখো, এখানে বলাই হয়েছে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সরকারের রাজস্ব নীতি প্রণীত হয়। যেমন সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে অর্থনীতিতে দাম স্তর স্থিতিশীলতা রক্ষা করা, যেটা আমি বললাম, অর্থনীতি কিভাবে দাম স্তর স্থিতিশীল, মানে ইনফ্লেশনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি।
বাণিজ্য চক্র আমরা একটু পরে পড়বো যে বাণিজ্য চক্র কাকে বলে। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকট নিয়ন্ত্রণ করা, আয় বৈষম্য কমানো, সর্বোপরি অর্থনৈতিক উন্নয়ন সাধন করাই হচ্ছে রাজস্ব নীতি। এখন দেখো আমরা যে একটু আগে এখানে বললাম, এখানে একটু যে বললাম যে তোমরা বলতে পারো ম্যাডাম ইনকাম কমানোর জন্য আমরা কেন এখানে কি বলে ট্যাক্সটাকে বাড়াবো। অনেক সময় আমরা দেখুন ধরো এখন অনেক সময় দেখা যায় না একটা দেশে শ্রেণী বৈষম্যটা বেড়ে যায় বেশি, যে ধনীদের উপরে প্রচুর পরিমাণে ধনীদের ইনকাম হয়ে যায় প্রচুর, আর এবং সমাজে যারা নিচু স্তরের আছে, নিচে ধর নিম্নবিত্ত যারা আছে বা গরিব সমাজ দরিদ্র সমাজ যারা আছে তাদের ইনকাম অনেক কমে যায়। তো এক্ষেত্রে দেখা যায় এক শ্রেণীর মানুষের ইনকাম বেশি, এক শ্রেণীর মানুষের ইনকাম কম হয়। তো এই দুইয়ের মধ্যে কি করে সমতা আনার জন্য অনেক সময় সরকার কি করে যে যাদের ইনকাম বেশি তাদের উপরে সরকার কি করে ট্যাক্সটাকে আরোপ করে দেয় বেশি। তো আলটিমেটলি এখন দেখা যায় যে তাদের ইনকামটা কমে যায়, তো তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সরকার কি করে যাদের ইনকাম কম দরিদ্র শ্রেণীর লোকদের মধ্যে ইনকামটা ডিস্ট্রিবিউট করে। সমাজের আয় বৈষম্য হ্রাস করার জন্য সরকার অনেক সময় কন্ট্রাকশনাল ফিসকাল পলিসি গ্রহণ করে থাকে। ঠিক আছে, তো এভাবে সরকার তার রাজস্ব নীতিটাকে গ্রহণ করে থাকে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, রাফিয়া বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আর্থিক নীতি। একটা জিনিস এখানে সবসময় মনে রাখবা, রাজস্ব নীতি কিন্তু সরকার, রাজস্ব নীতি কিন্তু কে গ্রহণ করে থাকে? সরকার। আর আর্থিক নীতি এটি গ্রহণ করে থাকে সাধারণত যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক। বলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এক্ষেত্রে বলা হয় যে সাধারণত সরকারের পক্ষ থেকে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান বাড়াতে পারে বা অর্থের যোগান কমাতে পারে। এভাবে সে যদি দেশের আর্থিক নীতিমালাকে স্থিতিশীল রাখে সেটাকে আমরা বলে থাকবো সাধারণত আর্থিক নীতি। এক্ষেত্রে অর্থের যোগান বাড়ানো এবং কমানো যখন একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে সেটাকে আমরা বলবো কি? আর্থিক নীতি। এখন আসো বলতো অর্থের যোগান বাড়াবে এবং কমাবে কিভাবে? দেখি সাদিয়া বলো। সাদিয়া ইয়াসমিন বলো, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কিভাবে অর্থের যোগান বাড়াতে এবং কমাতে পারে বলো তো? কেন্দ্রীয় ব্যাংক কিভাবে? ম্যাম ঋণ দিয়ে, ঋণ বা এখন ঋণটা দিবে সে কিসের উপরে? সে সেটা তো জানি না, বলতে পারবো না, সরি। বলতে পারবা না কেন? ম্যাম কৃষি বা কৃষি কৃষি বা মানে কৃষি কিভাবে? নরিন বলতে পারবে? ম্যাম কৃষির উপর যে লোন ঋণগুলো দেয় সেখানে তো আর্থিক ভাবে ইনকাম আসতে পারে ম্যাম, মানে কোনো ঋণ নিয়ে কোনো প্রজেক্ট বা এরকম। ঋণটা দেয় কিসের উপর বেস করে? সুদের উপরে না? সুদের হারের উপরে না? জি ম্যাম, এটা বলতে হবে তো। বার্ষিক একটা সুদ ওরা নেয় ঋণ দেওয়ার পরে। হ্যাঁ, বার্ষিক এটা প্রতি মাসে মাসে দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে ওর কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আর্থিক নীতি যে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করবে তার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরো ব্যাংক রেট। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ দেয় তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে এই ঋণটা এই কি বলে সুদের হারটা নির্ধারণ করে দেয়। কেন্দ্রীয় ব্যাংক থেকে কি করে? সুদের হারটা নির্ধারণ করে দেয়। এখন যদি মনে করে দেশে এখন আমার যদি বলি যে মুদ্রা সংকোচন আছে, দেশে এখন আয় কম, বিনিয়োগ কম, নিয়োগ কম, তখন কি করে? যে তুমি যে একটু আগে বলো যে কৃষি ঋণ দিবে, এখন কৃষি ঋণ দিবে কিন্তু কখন? সহজ শর্তে ঋণ দিবে, সুদের হার কম করে সে ঋণ দিবে। সেটা কৃষি ক্ষেত্রেও হতে পারে, বাণিজ্যিক সেক্টরেও হতে পারে, প্রাইভেট সেক্টরে হতে পারে, শিল্প স্থাপন করার জন্য ইন্ডাস্ট্রি যখন যে আমরা স্বল্প সুদের হারে ঋণ দেবো। এখন দেখো আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংকে গেলে তখন বলে যে আপনারা যে ফিক্সড ডিপোজিট করতেছেন বা আপনারা একটা ফ্ল্যাট নেন, আমরা খুব সহজ শর্তে ঋণ দিচ্ছি ফ্ল্যাট কেনার জন্য, বলে না? তোমরা যখন ব্যাংকে যাবা, যখন ধরো চাকরি করবা বা ব্যাংকে তোমাদের একটা ডিপিএস থাকবে, যখন ব্যাংক কিছু কর্মকর্তা কর্মচারীর সাথে যখন তোমার পরিচয় হয় তখন কিন্তু বলে যে ম্যাডাম আমরা কিন্তু সহজ শর্তে ঋণ দিচ্ছি, আপনি কোনো ফ্ল্যাট কিনবেন বা গাড়ি কিনবেন। তাদের অর্থ কি? যে মানুষ যদি তাদের কাছ থেকে নিয়ে ক্রয় করে তাহলে তারা কি করে? ইন্টারেস্ট রেটটা পাচ্ছে, তাই না? সুদের হারটা তারা পাচ্ছে। সুদের হার কমিয়ে দিয়ে যখন ইনভেস্টমেন্ট করার জন্য ধর ইনভেস্টমেন্ট করতে চাই বেশি, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আয়, বিনিয়োগ, নিয়োগ, উৎপাদন সবকিছু যদি আমি বাড়াতে চাই তাহলে তখন কি করবে? সুদের হারটা কেন্দ্রীয় ব্যাংক কমায় দিবে। ঠিক আছে, সুদের হারটা তখন সারা কি করবে? কমায় দিবে। অর্থাৎ সুদের হার যদি কমায় দেয়, এখন আমি ফ্ল্যাট কেনার জন্য 50 লাখ টাকা লোন নিলাম, আমার হাতে কি ক্যাশ মানি চলে আসছে না?
চলে আসছে জি ম্যাম। ক্যাশ মানি চলে আসার অর্থটাই হচ্ছে যে এখন আমার কাছে অর্থের যোগানটা বেড়ে গেছে। এখন এই 50 লাখ টাকা দিয়ে আমি যে ফ্ল্যাট ওনারকে দিব, ফ্ল্যাট ওনার সেটা আবার তার যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের মধ্যে সেটা সে ডিস্ট্রিবিউট করবে। এভাবে মানুষের হাতে তখন কি হয়, ইনকামটা বাড়ে। এটা হচ্ছে একটা পলিসি, ব্যাংক রেট কমায় দিয়ে অর্থের যোগানটাকে কি করে, বাড়ায়। শুধু যে ফ্ল্যাট কিনবো তা না, এখন যদি আমি নতুন একটা ইন্ডাস্ট্রি স্থাপন করতে যাই, হ্যাঁ, বা নতুন একটা আমি আউটলেট দিব কোনোখানে একটা, বা একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চাই, এখন ঋণ নিলাম সহজ শর্তে, ঋণের টাকা আমি মাসে মাসে শোধ করতেছি। এখন আমি একটা নতুন কারখানা স্থাপন করলে সেখানে কর্মচারী নতুন নিয়োগ দিব, তাদের একটা ইনকাম হবে। হ্যাঁ, তো এইভাবে সুদের হার নিয়ন্ত্রণ করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে বন্ড, আমরা একটু আগে পড়েছি না, বন্ডের ক্ষেত্রে কি করে, যে বন্ডের ক্ষেত্রে সহজ মানে সুদের হারটা খুব আকর্ষণীয় করে দেয়, যে সুদের হারটা খুব আকর্ষণীয় করে দিয়ে তখন কি করে, যে জনগণের হাত থেকে তখন টাকাগুলা নিয়ে আসে সরকার। মানে এইভাবে তারা বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে। বন্ড ছেড়ে বন্ডের সুদের হারটা বাড়ায় দিয়ে মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে আসে, আবার বন্ডের সুদের হারটা কমায় দিয়ে মানুষের কাছে টাকাটা রেখে দেয়। হ্যাঁ, আবার অনেক সময় কি করে, যে খোলা বাজারে ঋণপত্র ক্রয় বিক্রি করে আর কি। হ্যাঁ, আবার দেশে যখন অনেক পরিমাণ প্রচুর পরিমাণ মুদ্রাস্ফীতি হয়ে যায়, মানুষের হাতে যখন প্রচুর পরিমাণে ক্যাশ মানি চলে আসে, তখন কি করে, দেখবা অনেক অফিসে, সরকারি অফিসগুলোতে কি করে, যে বলে যে আপনাদেরকে আমরা ধরো বেতনের এত টাকা দিচ্ছি, বেতনের 60,000 টাকা দিচ্ছি, আর 10,000 টাকা পেনশনে জমা রাখতেছি। অর্থাৎ কিছু অংশ তারা কি করে, পেনশন স্কিমের মতো টাকাটা জমা রেখে দেয়, বা ওই টাকা দিয়ে তারা সঞ্চয়পত্র কিনে রেখে দেয়। তো অনেক অফিসে কিন্তু এরকম আছে যে সঞ্চয়পত্র কিনে রেখে দিচ্ছে, বা পুরো টাকাটা তার হাতে দিচ্ছে না, কারণ সেক্ষেত্রে তাদের জনগণের হাতে অর্থটা চলে যাবে বেশি, মানি ইনফ্লেশন বেশি হবে। ঠিক আছে, তো এই যে বিভিন্ন ধরনের পলিসিগুলো কন্ট্রোল করে একমাত্র একটা কারণে, এটা হচ্ছে তোমার অর্থের যোগানটা বাড়ানো কমানো, মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোল করার জন্য, বেকারত্বটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের পলিসি গ্রহণ করে থাকে। একটা জিনিস লক্ষ্য করো, রাজস্ব নীতি সরকার থেকে সরাসরি গ্রহণ করা হয়, আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতি। আর ফিসকাল মনিটারি পলিসি কিন্তু সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগানটাকে বাড়ায় কমায়, কিসের মাধ্যমে, সুদের হারের মাধ্যমে, খোলা বাজারে ঋণপত্র বিক্রি করার মাধ্যমে। তারপরে হচ্ছে তোমার বেতনের একটা ন্যূনতম অংশ সরকার কি করে, অনেক সময় বন্ডের মাধ্যমে রেখে দেয়। হ্যাঁ, এভাবে কি করে, আর্থিক নীতিটা মাধ্যমে সরকার দেশের মুদ্রাস্ফীতি কন্ট্রোল করে, বেকারত্ব দূরীকরণ করে। হ্যাঁ, এইভাবে আর্থিক নীতিটা গ্রহণ করা হয়। তাহলে দুইটা পলিসির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? একটা হচ্ছে দেশে কেন্দ্রীয় ব্যাংক নেয় অর্থের যোগান বাড়ানো কমানোর জন্য, আর এখানে ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে তোমার সুদের হার, ব্যাংক রেট, খোলা বাজারের ঋণপত্র ক্রয় বিক্রয়। হ্যাঁ, তা এগুলো হচ্ছে তোমার আর্থিক নীতির তোমার আবার আরেকটা জিনিস কি তোমরা জানো নাকি আমি জানি না, সেটা হচ্ছে রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিওটা কিরকম, যে তোমরা তো আইএফআইসি ব্যাংকে সবাই তোমাদের বেতনের টাকাটা জমা দাও না? জি ম্যাম। তো এক্ষেত্রে রিজার্ভ রেশিও হচ্ছে যে সাধারণত দেখা যায় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতিদিন যে পরিমাণ লেনদেন হয় তার একটা পার্সেন্ট কেন্দ্রীয় ব্যাংক এই বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। ওদের প্রতিদিনের যে ট্রানজেকশনটা নেই, ট্রানজেকশনের একটা অ্যামাউন্ট অফ মানি তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এখন দেশে যদি প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, মানুষের হাতে যদি প্রচুর পরিমাণে অর্থ থাকে, তখন কি করে, এই রিজার্ভ রেশিওটা কেন্দ্রীয় ব্যাংক বাড়ায় দেয়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক টাকাটা নিয়ে আসে। আবার যদি মানে মানুষের হাতে যদি টাকা না থাকে, মুদ্রা সংকোচন অবস্থায় থাকে, বেকারত্ব অবস্থায় থাকে, হ্যাঁ, তো এক্ষেত্রে তখন কি করে, উৎপাদন কম, বিনিয়োগ কম, তখন আবার এই রিজার্ভ রেশিওটা কেন্দ্রীয় ব্যাংক কমায় দেয়। এর একটা কারণ হচ্ছে, যদি কোনো বাণিজ্যিক ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তাদের যে গ্রাহকরা আছে, এই গ্রাহকদের টাকাটা কেন্দ্রীয় ব্যাংক যেন ওই বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকে পরিশোধ করতে পারে। এখন সাপোজ ধরো আমাদের দেশে দেখো যে ফার্মার্স ব্যাংক, আরো কিছু কিছু ব্যাংক কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেল না, এদের যে গ্রাহকরা আছে, এদের গ্রাহকের টাকাটা কেন্দ্রীয় ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে কিছু কিছু পরিমাণ, কারণ তাদের প্রতিদিনের যে ট্রানজেকশনের কিছু টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল। ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছো? রাইসা, নুসরাত, বুঝতে পেরেছো? না ম্যাম। কোন জায়গাটা বোঝো নাই? আর্থিক নীতির ক্ষেত্রে ম্যাম আমার একটা কোশ্চেন আছে। বলো। ম্যাম এখানে চারটা নীতির একটু পার্থক্য বলে দিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। সেটা তো স্পেসিফিকলি বলতেছি, রাজস্ব নীতি সরকার থেকে নেওয়া হয়, আর্থিক নীতিটা নেওয়া হয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে। ইনস্ট্রুমেন্ট গুলোর কথা বলতেছি, এক্ষেত্রে হচ্ছে আয় ব্যয় ঋণ সংক্রান্ত নীতিগুলো, আর এখানে হচ্ছে রাজস্ব আর্থিক নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পলিসি গুলো গ্রহণ করে, যেমন ধরো সুদের হার কমায় দেয়, বাড়ায় দেয়, খোলা বাজারে ঋণপত্র ক্রয় বিক্রি করে, তারপর হচ্ছে তোমার ঋণের যে রেশনিং সিস্টেমটা সেটা করে, রিজার্ভ রেশিও যেটা সেটা নিয়ন্ত্রণ করে, এর মাধ্যমে সে কি করে, অর্থের যোগান বাড়ায় বা কমায়। ঠিক আছে, এটা হচ্ছে আর্থিক নীতি।
ইয়েস ম্যাম। ঠিক আছে। আর আয় নীতি জি। কোনটা? আয় নীতি হচ্ছে তোমার যে আমরা সরকার যে বিভিন্ন ধরনের পে স্কেল গুলো ঘোষণা করে না, যে এই গ্রেডের এখন বেতন স্কেল চলতেছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এই বিভিন্ন ধরনের মজুরির যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা, বেতন কাঠামো নির্ধারণ করা, এগুলো হচ্ছে তোমার আয় নীতি। এগুলো হচ্ছে তোমার আয় নীতি, ইনকাম পলিসি। আর বৈদেশিক বিনিময় নীতি কোনটা? এক্ষেত্রে আমরা বৈদেশিক বিনিময় নীতি বলতে আমরা বুঝবো যে সাধারণত বৈদেশিক মুদ্রার সাথে নিজস্ব দেশের মুদ্রার বিনিময় হারটা নির্ধারণ করা। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম বলো। ম্যাম মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতিটা হচ্ছে মুদ্রাস্ফীতি আচ্ছা তোমরা বোঝো না। মুদ্রাস্ফীতি হচ্ছে জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, হ্যাঁ যখন বেড়ে যায় সেই অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ক্যান্ডি মানে বলছো তো চকলেট আর কি, একটা চকলেটের দাম ছিল প্রায় কয়েকশো মিলিয়ন মার্ক। জার্মানির মুদ্রার নাম তো মার্ক, তো কয়েকশো মিলিয়ন মার্ক ছিল একটা মুদ্রা, একটা ক্যান্ডির দাম, একটা চকলেটের দাম। হ্যাঁ, কিন্তু মানুষ এই মানে একটা চকলেটের দাম বোঝো যে কয়েকশো মার্ক মানে বোঝো মানে প্রায় তখন আমার ঠিক অ্যামাউন্টটা মনে নাই, যে যেমন ধরো 10,000 মার্ক দিয়ে একটা তুমি ক্যান্ডি পাবা। হ্যাঁ, এত বেশি দাম, মানে তাদের দেশের অর্থটা এত বেশি সস্তা হয়ে গেছে। তো সস্তা হয়ে যাওয়ার কারণে তখন এই যে যখন জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়, মানুষের হাতে প্রচুর পরিমাণে ক্যাশ টাকা চলে আসে। হ্যাঁ, আমার কাছে ক্যাশ টাকা আছে ঠিকই, কিন্তু আমি জিনিসপত্র কিনতে পারতেছি কম, এই অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। ঠিক আছে, হাইপার ইনফ্লেশন অনেক সময় এটা দেখা যায়, আবার মাইন্ড ইনফ্লেশনও দেখা যায়। আর জিনিসপত্রের দাম যখন কমে যায়, অর্থের নিজস্ব মূল্যটা যখন বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো মুদ্রা সংকোচন। তখন সেই অবস্থাটাকে বলবো কি আমরা? মুদ্রা সংকোচন। আচ্ছা, তুমি যখন একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করলা, কে জিজ্ঞেস করেছো, কে নামটা বলো তো একটু? ম্যাম আমি রাফিয়া। আচ্ছা রাফিয়া, খুব ভালো একটা কোশ্চেন জিজ্ঞেস করছো। আচ্ছা, মুদ্রাস্ফীতি আমরা বলতেছি যখন কি হবে, জিনিসের দাম বেড়ে যাবে, সেটা অবস্থাটাকে আমরা বলতেছি, সে অবস্থাটাকে আমরা কি বলতেছি, যে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এখন রাফি আমাকে বলো যে যদি জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম যদি বাড়ে সে অবস্থাটা ভালো হবে, না জিনিসপত্রের দাম কমবে সে অবস্থাটা ভালো হবে? কমলে ভালো হবে। আচ্ছা, আমরা আগে একটু দেখি, কমলে ভালো হবে তাই না? তুমি বলছো না জিনিসপত্রের দাম যদি কমে যায় এটা ভালো। ঠিক আছে, এখন জিনিসপত্রের দাম যদি কমে যায় তাহলে এক্ষেত্রে বলো একজন উৎপাদনকারী, সে কি উৎপাদনকারী মানে ব্যবসায়ী, তার এটা কিরকম হবে? ম্যাম যোগান ওরা কমাই দিবে। আচ্ছা, যোগান কমাবে। ঠিক আছে, সাপ্লাই, এগ্রিগেট সাপ্লাইটা তখন কি হলো, ধরে নিচ্ছি কমে যাচ্ছে, এগ্রিগেট সাপ্লাই কি হচ্ছে, কমায় দিচ্ছি, কারণ তার মধ্যে কি এখন নিরাশ্য বোধ আসছে, তাই না? জি ম্যাম, কারণ জি ম্যাম। দাম কমে গেলে তো হ্যাঁ, কৃষক আর এগ্রিগেট সেই সাপ্লাইটা জিনিসটা আমি কমাই উৎপাদন দিলাম, করবে না। ভেরি গুড। এগ্রিগেট সাপ্লাই কমাই দিলাম, এখন এগ্রিগেট সাপ্লাই তো কমালাম, উৎপাদনকারী। এখন আমার প্রতিষ্ঠানে আমি কি নতুন লোক নিয়োগ দিব? না ম্যাম। না ম্যাম। তাহলে যারা আছে তাদেরও কি অবস্থা, টাইট হয়ে যাবে, তাদেরও চাকরি যায় যায় অবস্থা, নাই না? জি ম্যাম। আচ্ছা, নিয়োগ যদি কমে যায় মানুষের ইনকাম বাড়বে না কমবে? কমে যাবে, ইনকাম কমে যাবে। ইনকাম যদি কমে কনজাম্পশন কমে যাবে। কমবে, সেভিংস তাও কমবে। ও আচ্ছা। ক্যাপিটাল তাও কমবে। ক্যাপিটাল কমলো, ক্যাপিটাল যদি কমে ইনভেস্টমেন্ট কমে যাবে। ন্যাশনাল ইনকাম কমবে। তাহলে দেশে উন্নতির দিকে যাচ্ছে নাকি? ও না ম্যাম। হ্যাঁ, তাহলে তো দেশ, তোমার কথা অনুসারে তো দেশ আমার কোন দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে, তাই আচ্ছা না? আচ্ছা। ঠিক আছে, আমি আমাদের ওটা চিন্তা করি মরিয়ম অনেক যদি সময় হয় না যে ম্যাম যে দ্রব্যমূল্য বেড়ে যায় তখন হয়ে যায় যে দরিদ্ররা কিনতে পারে না, তাদের একটা প্রবলেম হয়। আমি ওটা চিন্তা করে ম্যাম বলেছে যেটা ভালো হবে, কমলে সবাই কিনতে পারবে। কমলে সবাই কিনতে পারে, কিন্তু কমলে তো আসলে আলটিমেটলি দেখা যাচ্ছে নিয়োগই আমার কমে যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা বলবো যে এখন যদি দেখো সাপোজ জিনিসপত্রের দাম মৃদুভাবে বাড়তেছে, মাইল্ডলি অল্প অল্প করে বাড়তেছে না আমাদের দেশে জিনিসপত্রের দাম? জি ম্যাম। আচ্ছা, এখন জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তেছে, এখন আস্তে আস্তে বাড়লে এখন একদিকের সাপ্লাই তাহলে বাড়বে না কমবে? ম্যাম বেড়ে যাবে। একদিকে সাপ্লাই বাড়বে, উৎপাদনকারীদের মধ্যে একটা কি হবে, প্রত্যাশা দেখা দিবে যে হ্যাঁ আমার উৎপাদন তো বাড়তেছে, আমার মানে জিনিসপত্র আমি বিক্রি করতে পারতেছি, তাহলে তখন সেক্ষেত্রে কি করবে, নতুন নিয়োগ দিবে না দিবে না? নতুন নিয়োগ দিবে। হ্যাঁ, এবং যারা চাকরি করতেছে তাদের মধ্যেও বেতন বোনাস বাড়ায় দিবে। নিয়োগ যদি বাড়ে কনজাম্পশন
বাড়বে, বাড়বে। কনজাম্পশন বাড়লে সেভিংসও বাড়বে, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড বাড়বে, ইনভেস্টমেন্ট এন্ড ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটালটাই বাড়বে। দুইটাই বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা কখনো বলবো না যে জিনিসপত্রের দাম কমে যাওয়া ভালো, আমরা বলবো যে জিনিসপত্রের দাম বাড়া ভালো, তবে সেটা মৃদুভাবে, মাইল্ড ইনফ্লেশন। সেটা কিভাবে বাড়তে হবে? অল্প অল্প করে বাড়তে হবে, যেন কারো চোখে না পড়ে। হ্যাঁ, অল্প অল্প করে বাড়তে হবে, কিন্তু সেটা কারো যেন চোখে না পড়ে, সেভাবে মৃদুভাবে, মৃদু ইনফ্লেশন আমাদের জন্য সবসময় বেটার। হ্যাঁ, তাহলে মাইল্ড ইনফ্লেশনটা আমরা সবসময় চিন্তা করবো। তো এই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনকে নিয়ন্ত্রণে আনার জন্যই সরকার বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে থাকে, আর্থিক নীতি, রাজস্ব নীতি। হ্যাঁ, আমার যদি মুদ্রাস্ফীতি আমি কন্ট্রোল করতে চাই, অর্থাৎ জিনিসপত্রের দাম যদি মৃদুভাবে আমি কমাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি সবসময় সংকোচনমূলক রাজস্ব নীতি নিব। মনিটারি পলিসিও নিব সংকোচনমূলক, মনিটারি পলিসিও নিব আমি কি সংকোচনমূলক। আর যদি দেশে দেখে আমি মুদ্রাস্ফীতি বাড়াতে চাই, তারপরে হচ্ছে তোমার বেকারত্ব, নিয়োগ, এই জিনিসগুলোকে আমি কমাইতে চাই, হ্যাঁ, ন্যাশনাল ইনকাম বাড়াতে চাই, তখন আমি কি করব? সম্প্রসারণমূলক রাজস্ব নীতি নিব, সম্প্রসারণমূলক আর্থিক নীতি নিব। ঠিক আছে? জি ম্যাম, ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এখানে আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো। ম্যাম রাজস্ব নীতি আসে হচ্ছে সরকার কর্তৃক, আর্থিক নীতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু আয় নীতি হচ্ছে হিসাব সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করবে। আর্থিক নীতি সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক করবে। আর আয় নীতি? আয় নীতি এটা তোমার সরকার, এই যে মজুরি ও দাম, হ্যাঁ, মোটামুটি সবগুলোই আমার সরকারের পক্ষ থেকে আসে। হ্যাঁ, যেমন ধরো যে ন্যূনতম মজুরি কত হবে, বেতনের স্কেল ঘোষণা, এগুলো সরকারের পক্ষ থেকে আসে না? জি ম্যাম। তাহলে আয় নীতিটা আমার সরকারের পক্ষ থেকেই আসবে। হ্যাঁ, লাস্টে হচ্ছে কি বৈদেশিক বিনিময় নীতি, সেটা হচ্ছে আমার এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার যে বিনিময় হারটা, এটা নির্ধারণ করা হবে তোমার এই বৈদেশিক ফরেন এক্সচেঞ্জ পলিসির মাধ্যমে। এক্ষেত্রে দেখা যায় যে সাধারণত দেখা যায় ভোগ নীতির ক্ষেত্রে মানে ভোগ্য পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয় এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা হয় এই নীতির মাধ্যমে, মানে আমদানি রপ্তানি স্থিতিশীল রাখার ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার বিনিয়োগ নীতি, বিনিয়োগের দেশি বিদেশি সবাইকে উৎসাহিত করা হয় কর নীতির মাধ্যমে। এটাকে যে এমন ভাবে নেওয়া হয় যেন কি হয়, বিভিন্ন ধরনের এটাকে যদি আমরা বলি যে আমদানি যেসব তোমার আমরা বিলাস জাতীয় পণ্য, যেগুলো যেমন দামি মানে গাড়ি, তারপর হচ্ছে দামি ফোন, এগুলোর উপর দেখবা এক্সেস পরিমাণ ট্যাক্স সরকার আরোপ করে থাকে। কারণ সাধারণত দেখা যায় যে এই ধরনের পণ্যের ক্ষেত্রে আসলে উৎপাদনমূলক কর্মকাণ্ড খুব কম হয়ে থাকে। আমি বিলাস জাতীয় দ্রব্য আনলে সেই ক্ষেত্রে কিন্তু মানে আমার দেশে যদি আমি এই টাকাটা অন্যভাবে ইউজ করতে পারতাম, তাহলে সেখানে ইন্ডাস্ট্রি দাঁড়াইতো বা অন্য কিছু দাঁড়াইতো। তাই এই ক্ষেত্রে এই ধরনের পণ্য যেন কম বিক্রি হয়, সেজন্য এই ধরনের বিলাস জাতীয় পণ্যের উপর সরকার বেশি পরিমাণে ট্যাক্স আরোপ করে থাকে। হ্যাঁ, আর খাদ্যদ্রব্য বলো বা যেগুলো তোমার ইন্ডাস্ট্রিয়াল গুডস যেগুলো, হ্যাঁ, র ম্যাটেরিয়ালস যেগুলো, এগুলোর উপর সরকার সাধারণত ট্যাক্সটা কম রাখে, কারণ এই ক্ষেত্রে দেশের এটাকে যদি বলি ইন্ডাস্ট্রি স্থাপন বেশি হবে, যারা বিনিয়োগকারী বা যারা উদ্যোক্তা তাদের সুবিধার ক্ষেত্রে চিন্তা করে সরকার এই ক্ষেত্রে ট্যাক্স নীতি এ ধরনের প্রণয়ন করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই 4টা নীতি আজকে ভালো করে বাসায় পড়ে ফেলবো, 4টা নীতি থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, তারপর আসো সম্ভাব্য জাতীয় উৎপাদন। তোমরা তো ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা পড়তেছিলা, তো সেখানে মোটামুটি জিএনপি, জিডিপি কাকে বলে এগুলো তো সম্পর্কে ধারণা পেয়েছো, তাই না? জি ম্যাম, মুবিল স্যার পড়াচ্ছিলেন। হ্যাঁ, তো এখানে একটা জিনিস দেওয়া আছে সম্ভাব্য জাতীয় উৎপাদন। সম্ভাব্য মানে মানে যেটাকে আমরা ইংলিশে যদি বলি পটেনশিয়াল। সম্ভাব্য এটা হচ্ছে ধরো আমরা এটা যদি আমি বলি, আমি 100 আমাদের তোমাদের পরীক্ষা তো হয় 80 নাম্বারে, তাই না? 80 নাম্বারের পরীক্ষা হয়। 80 নাম্বার এখন আমি প্রিপারেশন নিয়ে গেছি যে এটাকে কি বলে, আমি 70 নাম্বারের পরীক্ষা ধরো তোমার হচ্ছে যখন 80 নাম্বারে, তখন আমি 80 নাম্বারের জন্যই প্রিপারেশন নিয়ে গেছি। আমার প্রত্যাশা যে আমি যে 80 মার্কসের কোশ্চেন আসবে সেই 80 মার্কসের কোশ্চেনই আমি অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে আমার প্রত্যাশা, এটা হচ্ছে আমার প্রত্যাশা যে আমি আমার সকল দক্ষতাকে কাজে লাগিয়েছি, আমি আমার রাত জেগে পড়াশোনা করেছি, সকল নোটপত্র গুছিয়েছি, আমি প্রতিদিন কলেজে গিয়েছি। এটা হচ্ছে আমার প্রত্যাশা যে আমি এই পরিমাণ আজকে পরীক্ষায় ভালো করে দিয়ে আসবে, এই পরিমাণ আমার এক্সাম আমার ভালো হবে। আবার অনেকে যে হয়তো বা অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে হয়তো সেভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারেনি, তো তার প্রত্যাশা হয়তো বা সে 60 মার্কসের অ্যান্সার করে আসতে পারবে। এক একজনের প্রত্যাশা হচ্ছে এক এক রকম, কারণ এক একজনের তোমার যদি আমি বলি দক্ষতা একরকম, শারীরিক ফিজিক্যাল ফিটনেস একরকম, পারিপার্শ্বিক অবস্থা এক এক রকম। তো ঠিক সেম ভাবে কোনো একটা দেশের
তার যখন সকল উপকরণগুলোকে, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সকল উপকরণগুলোকে সে কাজে লাগিয়ে সে প্রত্যাশা করতেছে যে এই বছর সে এই পরিমাণ উৎপাদন সে করতে পারবে, এটা তার হচ্ছে কি প্রত্যাশা। এই প্রত্যাশাটাকেই আমরা বলবো কি পটেনশিয়াল জিএনপি। যে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশ তাদের উৎপাদনের উপকরণের সকল উপকরণগুলোকে যখন দক্ষতার সাথে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সে প্রত্যাশা করে যে সে উৎপাদন করতে পারবে, তার আর্থিক মূল্যের সমষ্টিকেই আমরা বলবো কি পটেনশিয়াল জিএনপি। ঠিক আছে, পটেনশিয়াল জিএনপি, যা সে তার সকল দক্ষতাকে কাজে লাগিয়ে যে পরিমাণ উৎপাদন করতে সে প্রত্যাশা করে, সেটাকে আমরা বলবো কি পটেনশিয়াল জিএনপি। আর এখানে কথাটা বলা আছে যেহেতু চূড়ান্ত দ্রব্য সেবা, আমরা জানি চূড়ান্ত দ্রব্য সেবা কোনটা। এক্ষেত্রে আমরা কোনো প্রাথমিক এবং মাধ্যমিক দ্রব্যকে আমরা বিবেচনা করব না, এখানে আমরা সব যখন কাউন্ট করব তখন কোনটাকে কাউন্ট করব, চূড়ান্ত দ্রব্য সেবাকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, আর অ্যাকচুয়াল কোনটা? অ্যাকচুয়াল হচ্ছে আমি ওই যে 80 নম্বরের জন্য প্রিপারেশন নিয়ে গেলাম, এখন প্রশ্নে যায় দেখি আমার 10 নম্বর কমন পড়ে নাই, তো অ্যাকচুয়াল আমার কি হলো 70 আমি কি করলাম অ্যান্সার করতে পারলাম, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল। আর যে 60 নম্বরের জন্য প্রিপারেশন নিয়ে গেছে সে গিয়ে দেখলো তার 70 নম্বরের কোশ্চেন অ্যান্সার কমন পড়েছে, তো সে 70 নম্বরের অ্যান্সার করলো। তো অ্যাকচুয়াল অনেক সময় কমও হতে পারে বেশিও হতে পারে, প্রকৃত জিএনপিটা কখনো বেশিও হতে পারে প্রত্যাশার তুলনায়, কখনো কি হতে পারে কমও হতে পারে, এটা হচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করে বলতে হয়। তাহলে যেটা আমি প্রত্যাশা করবো সেটা হলো পটেনশিয়াল জিএনপি, আর যেটা আমি অ্যাকচুয়ালি আর্ন করতে পারবো, গেইন করতে পারবো, সেটাকে আমরা বলবো কি অ্যাকচুয়াল জিএনপি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, দেখি Yes, ma'am. নুসরাত আমাকে একটু বলো তো বাবা, এখানে চূড়ান্ত বলতে কি বুঝছো? চূড়ান্ত দ্রব্য কোনগুলো আমাকে একটু উদাহরণ দাও তো। ম্যাম তাড়াতাড়ি বলো, 1 মিনিটের চেয়ে সময় কম আছে, less than 1 মিনিট। বলতে পারবো না। আহা, কোনো পণ্য Ma'am, উৎপাদন কাপড়। করার পর হ্যাঁ সেটা ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়াকে চূড়ান্ত দ্রব্য বলে না ম্যাম? হ্যাঁ, যেটা ভোগ করি আমরা, যেটাকে আর অন্য কোনো দ্রব্যে ব্যবহার করা যায় না। হ্যাঁ, জি ম্যাম। যেমন আমরা পাউরুটি যেটা খাচ্ছি, এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। পাউরুটির আগে সেটা গম ছিল, আটা ছিল, এগুলো ছিল প্রাথমিক এবং মাধ্যমিক। যেমন জি, নুসরাত ma'am. একটা সুন্দর সোয়েটার পরে আছে, এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। সোয়েটারের আগে এটা ছিল কি উল ছিল, উল থেকে সেটা সুতা বানানো উল হয়েছে, ছিল। উল ছিল সেটাকে বানানো হয়েছে, ওগুলো হচ্ছে প্রাথমিক জি, এবং ma'am. মাধ্যমিক দ্রব্য। তাহলে চূড়ান্ত দ্রব্য যেটা আমরা ভোগ করতেছি অন্য কোনো দ্রব্যের জন্য ব্যবহার করা হয় না। আমার লাইনটা এখনই হয়তো বা কেটে যেতে পারে, তোমরা এটা একটু পড়ে নিবা, নেক্সট ক্লাসে আমরা জিএনপি